কুম কি অবস্থা? এইচএসসি 26 তোমাদের কি অবস্থা? আজকে চলে আসলাম তোমাদের ইতিহাস ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব মূলত ইতিহাস দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তার আগে একটু জানাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, তার আগে একটু আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন অন্তর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বিভাগ হচ্ছে ইতিহাস বিভাগ। আমি তোমাদের মূলত এইচএসসি 26-এর জন্য ইতিহাসের যে বিষয়টা আছে সেই বিষয়টা আমি দেখব। আচ্ছা, কে কে আছো একটু সবাই একটু কমেন্ট করো তো, কে কে আছো লাইভে। সবাই একটু কমেন্ট করো। ওকে, তার আগে তোমাদের একটা বিষয় বলে রাখি, আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের মোট 10টা ক্লাস হবে, সেখানে কি 5,000 টাকা প্রাইজ মানি আছে। তাহলে অবশ্যই কি তোমাদের জন্য যে রুলসগুলো আছে সেই রুলসগুলোকে অবশ্যই ফলো করতে হবে, যাতে কি তোমরা সেই 5,000 টাকার প্রাইজ মানিটা কি তোমরা নিতে পারো। সেজন্য কি করতে হবে, অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে করতে হবে, 10টা ক্লাস, এবং কি যে রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, কে কোথা থেকে আছো, কে কোন জেলা থেকে ক্লাস করছো, একটু সবাই একটু জেলার নামটা কমেন্ট করো। সবাই নিজের জেলার নামটা একটু কমেন্ট করে জানাও আমাকে, কে কোথা থেকে ক্লাস করছো। সবাই একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা তাহলে আজকে আলোচনা করব ইতিহাসে তোমাদের দ্বিতীয় পত্রের একটা অধ্যায় আছে, সেটি হচ্ছে কি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, সেটি হচ্ছে যে জাতিসংঘ এবং বিশ্ব শান্তি। এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, যেহেতু তোমাদের এইচএসসি 26, তোমাদের এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। সেজন্য অধ্যায়টি কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা আজকে এই অধ্যায়টা দেখব যে এখান থেকে কিভাবে পড়তে হবে আমাদের, পাশাপাশি এখানে খুব সহজে কিভাবে আমরা এই জাতিসংঘের উত্থান কিংবা জাতিসংঘের যে বিষয়, যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা এখানে দেখব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে দেখো, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আসলে এই জাতিসংঘটা কিভাবে প্রতিষ্ঠিত হলো। সেই জাতিসংঘ গঠনের কিছু পটভূমি আছে, সেই ইতিহাসটা আমাদের পড়তে হবে, যে আসলে জাতিসংঘ কিভাবে গঠন হলো কিংবা এর গঠনের পেছনে ইতিহাসটা কি আছে, সেই ইতিহাসটা আমাদের অবশ্যই জানতে হবে, যাতে কি আমরা এই অধ্যায়টা একবার পড়লে কি যাতে আমাদের সবগুলো বিষয় একদম মাথার ভিতরে কি আমাদের ক্যাচ হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখি একটু জাতিসংঘ গঠনের পটভূমিটা কি আছে। তাহলে দেখো, জাতিসংঘ গঠনের উদ্যোগ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি শুরুর অব্যবহির পরেই কি শুরু হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সবার জানা আছে কি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং কি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ফলেই, অর্থাৎ 1945 সালের শেষের দিকেই কিন্তু এই জাতিসংঘ গঠনের কি একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তার আগে তোমরা হয়তো বা একটু জেনে থাকবে কি যে প্রথম বিশ্বযুদ্ধের পর কি এই পৃথিবীকে কি সব ধরনের অন্যায় অবিচার এবং কি সকল ধরনের যে বড় বড় যুদ্ধগুলো আছে সেখান থেকে বাঁচানোর জন্য কিংবা এরকম যাতে প্রাণঘাতী আর না হয় সেজন্য কি বিশ্বকে বাঁচানোর জন্য কিন্তু জাতিপুঞ্জ নামে কি একটা সংগঠন তৈরি করা হয়েছিল, যেটা কি এই জাতিসংঘ গঠনের পূর্বে করা হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর এটা গঠন করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি যে জাতিপুঞ্জের কি গঠন এবং কি জাতিপুঞ্জের যে কার্যক্রমটা ছিল সেটা কিন্তু মোটামুটি কত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পূর্বে কি তার কার্যক্রম শেষ হয়ে গেছিল, অর্থাৎ কি সে কি সংগঠনটা যে পরিকল্পনা নিয়ে কিংবা যেই চেষ্টায় গঠন করা হয়েছিল কি সে জাতিপুঞ্জ কিন্তু সেই কি সে কাজগুলো করতে অক্ষম ছিল। সেই জন্য পরবর্তীতে কি হয়েছিল, আবার একটা কি একটা মহামারী, অর্থাৎ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ভয়াবহ একটা পরিস্থিতি পুরো পৃথিবীকে কি করেছিল, বিরাজ করেছিল।
এবং এর পরবর্তীতে যাতে পুরো বিশ্বকে আর এরকম কোনো ভয়াবহ যুদ্ধের সম্মুখীন না হতে হয় সেজন্য কি 1945 সালে আবারও কি গঠন করা হলো, একটি সংগঠন গঠন করা হলো, যাতে কি সমস্ত পৃথিবী অর্থাৎ কি পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো কি যাতে এই সংগঠনের আওতাভুক্ত থাকে এবং কি তারা মিলেমিশে থাকতে পারে এবং কি যাতে এরকম ধরনের আর ভয়াবহ কোনো যুদ্ধের সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্য নিয়ে কি জাতিসংঘ গঠন করা হয়েছিল। তাহলে আমরা একটু ইতিহাসটা দেখে নেই যে জাতিসংঘ গঠনের পটভূমিটা কি ছিল। ওকে, তাহলে কি হয়েছিল দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে শুরুর অব্যতির পরেই কি এই জাতিসংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তাহলে হিটলার কর্তৃক কি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন কি হচ্ছে আক্রমণ, তাহলে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ এবং কি জাপান কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ধ্বংসের আশঙ্কাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এক নতুন মাত্রায় উন্নীত করে। তাহলে আমরা কি বুঝতে পারি যে হিটলার কর্তৃক যখন জার্মানির যে নেতা ছিল হিটলার, সে কি করলো, সে সরাসরি রাশিয়াতে অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। এর ফলে কি হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় জাপান, এই যে এশিয়ার মহাদেশের একটি দেশ জাপান, সে কি করলো, জাপান হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বন্দরে আক্রমণ করে। তার ফলে কি হচ্ছে, যুক্তরাষ্ট্র ক্ষেপে যায় এবং কি তারা পাল্টা জাপানে আক্রমণ করে এবং কি এর ফলে একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয় এবং কি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একটা নতুন রূপ লাভ করে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একটা নতুন রূপ লাভ করে। এরপরে কি হচ্ছে, এরপর হচ্ছে কি মিত্রশক্তির দুই প্রধান শরিক কি, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কি রাষ্ট্রপতি রুজভেল্ট। দেখো এই নামটা অবশ্যই মনে রাখতে হবে, যদি জাতিসংঘ পড়তে হয় কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের জানতে হয় তাহলে অবশ্যই কি এই যে নামগুলো আছে রুজভেল্ট এবং কি ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই দুইজন ব্যক্তির নাম অবশ্যই কি আমাদের মনে রাখতে হবে। এই দুজন ব্যক্তি কি এই দুইটা বিষয়ের সঙ্গে রিলেটেড আছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেন বলতে আমরা কোনটাকে বুঝি, ব্রিটেন বলতে বর্তমানের ইংল্যান্ডকে বোঝাচ্ছে। তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তাহলে তৎকালীন প্রধানমন্ত্রীর নাম কি ছিল, উইনস্টন চার্চিল ছিল। তিনি কত, তারা দুইজনে মিলে কি করলো 1941 সালে কত, 1 আগস্ট, তাহলে 1941 সালে 1 আগস্ট কোথায়, উত্তর আটলান্টিক মহাসাগরে কি করেছিল, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে অগাস্টা এবং কি প্রিন্স, এই দুইটা কি প্রিন্স অফ ওয়েলস কি এক গোপন বৈঠকে মিলিত হন। তারা মূলত একটি জাহাজ, দুইটা জাহাজের ভিতরে কি তারা একটা গোপন বৈঠকে বসেছিল। তাহলে নাম দুটো মনে রাখতে হবে, একটা অগাস্টা এবং কি প্রিন্স অফ ওয়েলস, এই দুইটা নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে তারপরে কি হচ্ছে, বৈঠকটি কি ছিল, মূলত মিত্রপক্ষের জন্য কি যুদ্ধের কৌশল এবং কি নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় ছিল। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মিত্রপক্ষ ছিল সেই মিত্রপক্ষ কি করেছিল, তাদের মূল লক্ষ্য ছিল কি মিত্রপক্ষের জন্য যুদ্ধের কৌশল এবং কি নীতি নির্ধারণ সংক্রান্ত কি একটা মিটিং ছিল এটা মূলত। আচ্ছা, ওকে, তাহলে দেখো তবে কি এ বৈঠকে কি তারা ভবিষ্যতে কি এ ধরনের যুদ্ধরোধ এবং কি আন্তর্জাতিক শান্তি বজায় রাখা কি সংক্রান্ত একটা কতিপয় কি বিষয়ে আলোচনা করেন। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই যে মূলত 1941 সালে যে 1 আগস্ট যে একটা আটলান্টিক মহাসাগরে যে একটা সম্মেলন হয় কিংবা একটা বৈঠক হয়, সেই বৈঠকটাতে তারা কি করেছিল, মূলত একটা ধারণা করেছিল কিংবা একটা কি তারা চেষ্টা চালিয়েছিল কি যে এই ধরনের যুদ্ধ যাতে রোধ করা যায় এবং কি আন্তর্জাতিক শান্তি যাতে কি বজায় রাখা যায়, এই সংক্রান্ত কি তারা কিছু কতিপয় বিষয় নিয়ে কি করেছিল, আলোচনা করে, যেটার ফসল হচ্ছে কি এই জাতিসংঘ ছিল। তাহলে তাদের এই আলোচনার পরবর্তী পর্যায়ে কি জাতিসংঘ প্রতিষ্ঠার কি ভিত্তি হিসেবে কাজ করে। এ বৈঠকে কি আটলান্টিক সনদ প্রণীত হয়েছিল। তাহলে এই যে আটলান্টিক মহাসাগরের যে বৈঠকটা হলো, এখানে কি মূলত আটলান্টিক সনদটি প্রতিষ্ঠিত হয়েছিল কিংবা কি আটলান্টিক সনদটি প্রণীত হয়। ওকে, এখন আমরা দেখি যে জাতিসংঘ গঠনের পেছনে 5টা সাল আমাদের দেখতে হবে, 1941 থেকে 45 সাল। এই 4-5টা সালের মধ্যে 4-5 বছরের একটা ইতিহাস আছে কি জাতিসংঘ গঠনের পেছনে। তাহলে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই যে জাতিসংঘ গঠনের পেছনের ইতিহাসটা আসলে কি ছিল। তাহলে আমাদের সর্বপ্রথম চলে আসবে কি 1941 সালের কি আটলান্টিক সনদ, যেটা কি 1941 সালে হয়েছিল। এটা মূলত আটলান্টিক সনদ নামে পরিচিত। যদি তোমাদের প্রশ্ন করা হয় জাতিসংঘ গঠনের পেছনে ইতিহাস কি, তাহলে কি তোমাদের হচ্ছে এই কি আটলান্টিক সনদ থেকে শুরু করতে হবে, তাহলে আমরা কি জাতিসংঘের গঠনের সঠিক ইতিহাসটা জানতে পারবো।
ওকে, তাহলে দেখো আটলান্টিক সনদ ছিল কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি ব্রিটেনের দ্বিপাক্ষিক একটা গোপন আলোচনার ফসল। তাহলে যেটা বললাম বর্তমানে কি ইংল্যান্ড এবং কি তৎকালীন কি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কি একটি দ্বিপাক্ষিক কি গোপন আলোচনার একটা ফসল ছিল। তাহলে 1941 সালে কত 14 আগস্ট এটা ছিল। উত্তর আটলান্টিক মহাসাগরে কি রণতরীর ভেতর কি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। তাহলে নাম ছিল উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ছিলেন। তাহলে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে? ফ্রাঙ্কলিন। তাহলে মার্কিন প্রেসিডেন্ট বলতে কি যুক্তরাষ্ট্রের কি প্রেসিডেন্ট ছিলেন, নাম কি? তার নাম ছিল ফ্রাঙ্কলিন। তাহলে তারা দুজন কি এখানে বৈঠকে বসেছিল। তাহলে ডিলানো রুজভেল্ট এই সনদে কি স্বাক্ষর করেন। তাহলে রুজভেল্ট এই সনদে কি আটলান্টিক সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি অংশগ্রহণকারী সব পক্ষই কি এই সনদের শর্তগুলো সম্মতি জ্ঞাপন করে এবং কি এই সনদে কি প্রধান 3টা ধারা দেখতে পারি আমরা। তাহলে আমরা বুঝতে পারছি পরবর্তীতে যতগুলো দেশ ছিল সমস্ত দেশগুলো কি করেছিল এই সনদে কি করেছিল স্বাক্ষর করে, সম্মতি জ্ঞাপন করে। এবং কি এই সনদে কি প্রধান 3টি ধারা ছিল। ধারাগুলো কি কি আমরা একটু দেখে নেই। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি কি সনদের স্বাক্ষরকারী সকল দেশ সমান মর্যাদা এবং কি সার্বভৌমত্বের অধিকারী হবে। তাহলে এখানে কিছু শর্ত ছিল, সেগুলো কি কি? যে সনদের স্বাক্ষরকারী সকল দেশ এবং কি সমান মর্যাদা এবং কি সার্বভৌমত্বের অধিকারী হবে। তাহলে আমরা বুঝতে পারি এই সনদে যারা স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষরকারী দেশগুলো কি তারা কি সমান মর্যাদা লাভ করবে এবং কি সার্বভৌমত্বের অধিকারী হবে। তারপর আমরা কি দেখতে পারি? 2 নম্বর আমরা দেখতে পারি সকল প্রকার বিবাদকে শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা হবে। এটা ছিল আরেকটা শর্ত ছিল। 3 নম্বর আমরা দেখতে পারি প্রতিটি দেশের জনগণ কি তাদের ইচ্ছামতো কি শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে। তাহলে এই সনদের স্বাক্ষরকারী দেশগুলো তারা কি স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো কি শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে। তাহলে এটা ছিল কি মূলত এই 1941 সালে কি আটলান্টিক সনদের ইতিহাস ছিল। তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো পরবর্তীতে আমরা দেখতে পারি কি ওয়াশিংটন সম্মেলন 1942 সাল। তাহলে আমাদের সালগুলো মুখস্থ রাখতে হবে 1941, 1942, 1943, 1944 এবং 1945। এই 5টা সাল নিয়ে আমরা এই জাতিসংঘের আলোচনাটা শেষ করব। তাহলে পরবর্তীতে 1941 সালের পরে কত আসছে 1942 সাল। তাহলে 1942 সালে আমরা কি দেখতে পারি ওয়াশিংটন সম্মেলন। তাহলে দেখো 1942 সালে কত জানুয়ারি মাসে কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তাহলে ওয়াশিংটন হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থানের নাম। তাহলে ওয়াশিংটন কি ওয়াশিংটন হচ্ছে কি রাজধানী। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ওয়াশিংটনে কি হচ্ছে অনুষ্ঠিত কি সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, ব্রিটেন ছিল এবং কারা কারা ছিল চীন এবং সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে কি রাশিয়া। তাহলে এই 4টি দেশ মিলে কি যে ইউনাইটেড নেশন ডিক্লারেশন তাহলে এর স্বাক্ষর করে, তাতে কি আটলান্টিক চার্টার অনুমোদন দেওয়া হয়। তারা এই 4টা দেশ কি করেছিল ইউনাইটেড নেশনস ডিক্লারেশন নামে কি একটা সনদে কি তারা স্বাক্ষর করে, সেটা কি আটলান্টিক চার্টার অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে আরো কি 22টি দেশ, তাহলে পরবর্তীতে আরো 22টি দেশ, তাহলে আগে ছিল 4টি পরবর্তীতে 22টি, তাহলে 26টি দেশ কি এতে অনুমোদন দেয়। এই সম্মেলনে কি প্রথম ইউনাইটেড নেশন, তাহলে দেখো গুরুত্বপূর্ণ একটি লাইন, এই সনদে কি হচ্ছে এই সম্মেলনে কি প্রথম ইউনাইটেড নেশনস শব্দটি ব্যবহার করা হয়। তাহলে বর্তমানে যেটার নাম কি জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, তাহলে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল কোথায়? এই ওয়াশিংটন সম্মেলনে ব্যবহার করা হয়। প্রায় সময় প্রশ্ন আসে যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘর নামটি কোন সম্মেলনে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল কিংবা কোন সম্মেলন থেকে জাতিসংঘর নামটি উত্থাপিত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে ওয়াশিংটন সম্মেলন থেকে কি হয়েছিল এই ইউনাইটেড নেশন কিংবা জাতিসংঘর নামটি সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল। আচ্ছা, তাহলে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট নাম কি ছিল রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কি চার্চিল, তারা কতবার সর্বমোট 3বার একসঙ্গে মিলিত হয়েছিল। তাহলে উইনস্টন চার্চিল এবং রুজভেল্ট সর্বমোট 3বার এই কি ওয়াশিংটনে মিলিত হয়েছিল বা তারা কি বৈঠকে বসেছিল। তারা প্রথম মিলিত হয় কত সালে 1941 সালে এবং দ্বিতীয়বার মিলিত হয়েছিল কখন 1942 সালে। তাহলে 1941 সালে প্রথমবার,
1942 সালে দ্বিতীয়বার এবং কি তৃতীয়বার কত 1943 সালে। তাহলে এই 3টি সালে 1941, 1942 এবং 1943 এই 3 সালে তারা কি 3বার ওয়াশিংটনে কি তারা বৈঠকে মিলিত হয় বা তারা বৈঠকে বসে। তাহলে 1941 সালে তারা কখন ডিসেম্বরে, তখন কি ছিল সম্মেলন কি জানুয়ারি 1942 সাল পর্যন্ত কি স্থায়ী হয়েছিল। এর সম্মেলনে কি ছিল মিত্রপক্ষের যুদ্ধ কৌশল নিয়ে কি আলোচনা করা হয়। তাহলে 1941 সালে তারা দুজন যে বৈঠকে মিলিত হয়েছিল সেখানে আলোচনা করা হয়েছিল কি নিয়ে, এই মিত্রপক্ষের যুদ্ধ কৌশল, অর্থাৎ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মিত্রপক্ষ ছিল সে মিত্রপক্ষের যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করা হয়। তার পরবর্তী নাম কি, এই সম্মেলনের ছদ্ম নাম ছিল একটা, তাহলে এই সম্মেলনটার একটা ছদ্ম নাম ছিল, সেই ছদ্ম নামটা কি ছিল, কোড নাম ছিল কি ARCADIA। তাহলে ARCADIA এটার নাম ছিল কি একটা কোড ছিল। আর দ্বিতীয় সম্মেলনটা ছিল কি মূলত মিত্রবাহিনীর কি উত্তর আফ্রিকাকে অবতরণ সংক্রান্ত। তাহলে এই সম্মেলনে তারা কত সালে মিলিত হয়, 1942 সালে জুন মাসে কি তারা এই বিষয়টা নিয়ে আলোচনায় বসে। এবং তৃতীয় সালে সম্মেলনটা যে হয়, তৃতীয় সম্মেলন 1943 সালে, সেখানে কত মে মাসে সম্মেলনটি হয়। এখানে ছিল কি মূলত ইতালি অভিযান, প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ এবং কি জার্মানিতে বিমান আক্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। আর তৃতীয় সম্মেলনের একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটা কি ছিল, ট্রাইডেন্ট বা TRIDENT, ট্রাইডেন্ট বলতে পারি আমরা। তাহলে ট্রাইডেন্ট ছিল সেই ছদ্মনামটা। তাহলে এটা ছিল কি মূলত কি তোমাদের ওয়াশিংটন সম্মেলনের কি একটি আলোচনা। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী সম্মেলনটা চলে যাই। পরবর্তী সম্মেলনে কি বলা হচ্ছে, মস্কো সম্মেলন। তাহলে 42 সালে হচ্ছে কি ওয়াশিংটন সম্মেলন, 43 সালে হচ্ছে কত মস্কো সম্মেলন। তাহলে দেখো 1943 সালে কত 18 থেকে 30 অক্টোবর এ সম্মেলন কি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় কত 1943 সালে কত 18 থেকে 30 অক্টোবর। তাহলে অক্টোবর মাসের 18 থেকে 30 এই কয়েকটা দিন কি এই সম্মেলনটা চলছিল। এই সম্মেলনে কি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং কি চীনের পররাষ্ট্রমন্ত্রীরা কি ছিলেন একটি যৌথ ইস্তেহার প্রকাশ করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কর্ডেল হাল, নাম ছিল কি কর্ডেল হাল। তারপর ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম ছিল কি অ্যান্টনি অ্যাডেন এবং কি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম ছিল কি ভি মলোটভ এবং কি মস্কোস্থ চীনের রাষ্ট্রদূত নাম ছিল কি ফু পিংসাং। তাহলে এরা ছিল কি স্ব দেশের পক্ষে কি এই ইস্তেহারে স্বাক্ষর করে। এই ইস্তেহারের 4র্থ অনুচ্ছেদে কি বলা হয় কি যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য কি ক্ষুদ্র এবং বৃহৎ শান্তিপ্রিয় কি রাষ্ট্রগুলোর সার্বভৌমিকতা এবং কি সমতার ভিত্তিতে একটি কি হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের কি প্রয়োজনীয়তা রয়েছে, যা কি 4 শক্তি স্বীকার করেছে। তাহলে তাদের আলোচনার মূল বিষয় কি ছিল, তারা চাচ্ছিল কি যে একটি শান্তিপূর্ণ একটি সংস্থা তৈরি করবে, সেটা কি যাতে পুরো বিশ্বকে কি একটি শান্তিপূর্ণ কি পরিবেশ দিতে পারে। সেই জন্য কি তারা মূলত বসেছিল কেন, এই জাতিসংঘ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা এই সম্মেলনে বসেছিল। তাহলে এই ঘোষণার মাধ্যমে কি মিত্রপক্ষের 4 প্রধান শক্তিকে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের বিষয়ে কি ঐক্যমত প্রকাশ করে। একই বছর কি তেহরান সম্মেলনেও কি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কি বিশদ আলোচনা করা। তাহলে একই বছর বলতে কি 1943 সালে তেহরান সম্মেলনে কি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, মস্কো সম্মেলন দেখলাম। এখন দেখো তেহরান সম্মেলন। তাহলে তেহরান সম্মেলন কত ছিল 1943 সালে, একই বছরে কি এই দুইটা সম্মেলন হয়েছিল। তাহলে 1943 সালে অক্টোবর মাসে কি ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের কি কূটনৈতিক নেতৃবৃন্দকে একটি আন্তর্জাতিক সংগঠনের কি অভিপ্রায় সংবলিত কি ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণায় কি বলা হয়েছিল, এই সংগঠন কি সকল শান্তিপ্রিয় দেশের কি সার্বভৌম সমতার কি নীতির উপর প্রতিষ্ঠিত হবে। তাহলে এই সংগঠন কি সকল শান্তিপ্রিয় দেশের কি সার্বভৌম সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে, যাতে কি কোনো দেশ কারো সার্বভৌমত্বের উপর কি হস্তক্ষেপ করতে না পারে। নভেম্বরে কি হচ্ছে রাশিয়ার স্টালিনের সাথে কি চার্চিল এবং রুজভেল্ট কি তেহরানে মিলিত হয়। তাহলে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল স্টালিন, তার সাথে কে ছিল চার্চিল, চার্চিল ছিল যুক্তরাষ্ট্র এবং কি রুজভেল্ট। এই তিনজন কি করলো তেহরানে কি একটা মিলিত হয়ে কি সকল রাষ্ট্রকে সংগঠনে যোগদানের ব্যাপারে কি একটি বিবৃতি দেন। তারা অভিমত দেন যে কি তাদের বিবৃতিকে বিশ্ব চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে। তাহলে কি তারা মূলত আলোচনা করছিল কি নিয়ে, জাতিসংঘ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় বসেছিল।
আচ্ছা, তাহলে আমরা তেহরান সম্মেলন বুঝতে পারলাম। এখন আমরা একটু ডাম্বারটন ওকস এবং কি ইয়াল্টা সম্মেলন, যেটি কি সম্মিলিত হয়েছিল কত 1944 সালে সংগঠিত হয়েছিল। আচ্ছা ঠিক আছে, একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা 1941 সালে পড়লাম কি আটলান্টিক আটলান্টিক সনদ, 1942 সালে পড়লাম কি ওয়াশিংটন সম্মেলন, 1943 সালে পড়লাম কি তেহরান সম্মেলন এবং মস্কো সম্মেলন। এখন আমরা চলে আসছি কত 1944 সালে। তাহলে 44 সালে দেখো কি হচ্ছে, দুইটা সম্মেলন হচ্ছে, একটা কি ডাম্বারটন ওকস সম্মেলন আর একটা কি ইয়াল্টা সম্মেলন। তাহলে আমরা একটু দেখি এই সম্মেলন দুটো কি ছিল। 1944 সালের 21শে আগস্ট থেকে কি হয়েছিল 7ই অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের অদূরে, নাম কি ছিল জায়গাটার, ডাম্বারটন ওকস, একে বৃহৎ শক্তিবর্গ কি করেছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক কি বিশেষ সম্মেলনে মিলিত হয়। এবং এ বৈঠকে কি জাতিসংঘের রূপরেখা নিয়ে কি আলোচনা সময় কি ভেটো। তাহলে এই সম্মেলনে কি রূপরেখা নিয়ে আলোচনার সময় কি ভেটো বা নিরাপত্তা পরিষদে কি একক বিরোধীদের কি কোনো প্রস্তাব নাকচ করার অধিকার নিয়ে কি মতবিরোধ দেখা দেয়। তাহলে মূলত প্রশ্ন আসে যে সর্বপ্রথম কোন সম্মেলনে ভেটো শব্দটি ব্যবহার করা হয় কিংবা কি ভেটো সম্পর্কিত আলোচনা হয়। তাহলে ভেটো সম্পর্কিত আলোচনা সর্বপ্রথম হয়েছিল কখন, এই ডাম্বারটন ওকস সম্মেলনে সর্বপ্রথম কি ভেটো বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল, যেটি কি এই কি জাতিসংঘের বিষয়কে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভেটো দান করা। আচ্ছা, তাহলে তাছাড়া কি সোভিয়েত ইউনিয়ন কি তার অন্তর্ভুক্ত সবকে প্রজাতন্ত্রের জন্য কি করেছিল, পৃথক ভোটাধিকার দাবি করলে কি সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত কি এই সম্মেলন কি স্থির হয় যে কি জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য এবং কি আইনবিধি ইত্যাদি প্রণয়নের জন্য কি অদূর ভবিষ্যতে কি একটি সম্মেলন আহ্বান করা হবে। তাহলে পরবর্তীতে কি একটি সম্মেলনের আহ্বান করার জন্য কি একটি কি তারা সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো পরবর্তীতে দেখো 1945 সালে, তাহলে 1944 সাল গেলে এখন কত 1945 সাল। তাহলে 1945 সালে আমরা কি দেখতে পারি, সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে 1945 সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন কি প্রায় শেষের দিকে, তখন কি মিত্রপক্ষের জয়লাভ এখন কি সময়ের ব্যাপার মাত্র। তাহলে এরূপ সময় কি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে, তাহলে সান ফ্রান্সিসকো কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরের নাম। তাহলে সান ফ্রান্সিসকো শহরে যেসব রাষ্ট্রকে অক্ষ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিল তাদেরকে সম্মেলন আহ্বান করা হয়। এতে কি প্রায় 50টি দেশের কি প্রতিনিধিবর্গ এই সম্মেলনে কি মিলিত হয়। তাহলে এই সান ফ্রান্সিসকো সম্মেলনে কত প্রায় 50টি দেশের প্রতিনিধি কি সম্মেলনে মিলিত হয়। তারা কত 1945 সালের 25শে এপ্রিল শুরু হয়ে গিয়ে সম্মেলন শেষ হয় কত 26শে জুন জাতিসংঘ সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। তাহলে উল্লেখ্য কি পোল্যান্ড কত সালের এই সম্মেলনে উপস্থিত না থেকেও কি 51তম দেশ হিসেবে কি প্রতিষ্ঠাকালীন সদস্য হয়। তার মানে পোল্যান্ড হচ্ছে কি জাতিসংঘের 51তম প্রতিষ্ঠাকালীন কি সদস্য। তাহলে পোল্যান্ড হচ্ছে 51তম দেশ। প্রায় সময় প্রশ্ন আসে যে জাতিসংঘের 51তম দেশ কোনটি বা পোল্যান্ড কততম দেশ জাতিসংঘের। তাহলে পোল্যান্ড হচ্ছে কি জাতিসংঘের 51তম সদস্য দেশ। তাহলে 5টি বৃহৎ শক্তি ছিল, তার নাম কি ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং কি সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বর্তমানে কি বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে কি রাশিয়া। তাহলে কারা কারা 5টি স্থায়ী সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, তারপর কি দেখতে পারি তারপরে ইংল্যান্ড, এবং তাহলে এই 5টা দেশ হচ্ছে কি স্থায়ী সদস্য জাতিসংঘের। এর অনুমোদনের পর কি হচ্ছে 24শে অক্টোবর, দেখো 24শে অক্টোবর 1945 সালে কি হচ্ছে সাল থেকে জাতিসংঘের কি কার্যক্রম শুরু হয়। তাহলে এজন্য কি প্রতি বছর পৃথিবীর সব রাষ্ট্র কি 24শে অক্টোবরকে কি জাতিসংঘ দিবস হিসেবে পালন করে। তাহলে জাতিসংঘ দিবস কত সাল 1945 সালে 24শে অক্টোবর কি জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, এবং এই জন্য কি 24শে অক্টোবরকে প্রতি বছর কি জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আমরা জাতিসংঘ গঠনের পেছনের সমস্ত ইতিহাসটা কি খুব সহজেই জানতে পারলাম। তাহলে আমরা
এই 5টা সাল মনে রাখবো। তাহলে 1941 সাল হচ্ছে কি আটলান্টিক সনদ, 2 নম্বর হচ্ছে কি 1942 সাল হচ্ছে কি তোমাদের কি ওয়াশিংটন সম্মেলন, 1943 সাল হচ্ছে মস্কো সম্মেলন এবং তেহরান সম্মেলন, 1944 সালে কি হচ্ছে ডাম্বারটন ওকস এবং কি ইয়াল্টা সম্মেলন, এবং 1945 সালে হচ্ছে কি 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে কি হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠা শেষ হয়েছে এবং কি পরবর্তীতে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়েছে। তাহলে আমরা একটু পরে দেখি জাতিসংঘকে বৃহৎ শক্তির ভূমিকা, অর্থাৎ বৃহৎ শক্তি বলতে কাদেরকে বোঝাচ্ছে, সে 5টি দেশকে বোঝাচ্ছে যারা কি স্থায়ী সদস্য। সেই 5টি দেশ কারা কারা আমরা একটু দেখে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চীন এবং কি 5 নম্বর হচ্ছে রাশিয়া। তাহলে এই 5টা দেশ হচ্ছে কি জাতিসংঘের স্থায়ী সদস্য। এই 5টি দেশ তারা কি করতে পারে, তাদের ভেটো দানের ক্ষমতা আছে। তাহলে ভেটো দান বলতে আমরা কি বুঝি, যে আমি মানি না, এটাকে বলা হচ্ছে কি ভেটো দেওয়া। তার মানে কি সে 5টি স্থায়ী দেশ কোনো বিষয়ের প্রতি যদি একটি দেশ যদি বলে যে আমি এই বিষয়টা মানি না, তাহলে কি সেই বিষয়টা কি জাতিসংঘে আর কখনো পাস হবে না, সেই সিদ্ধান্তে কি জাতিসংঘ আর একমত হতে পারবে না। তাহলে এই জন্য এই 5টি দেশ যদি কোনো বিষয়ে একমত থাকে, কোনো বিষয় যদি ভেটো প্রদান না করে, তাহলে কি সেটা জাতিসংঘে কি সেটা বিল হিসেবে পাস হয়ে যায়, কিংবা জাতিসংঘ সেই উদ্যোগটা গ্রহণ করতে পারে। তাহলে এই জন্য কি বলছে জাতিসংঘে কি বৃহৎ শক্তির ভূমিকা। তাহলে এই 5টা দেশের কি জাতিসংঘে কি ভেটো দানের ক্ষমতা আছে এবং কি তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা একটু পরের ইয়েতে চলে যাই। পরবর্তীতে দেখো জাতিসংঘের কি কিছু সাফল্য আছে। তাহলে জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর বেশ কিছু কি সাফল্য আছে, সেই সাফল্যগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায়, অর্থাৎ আপহোল্ডিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড কি সিকিউরিটি। ওকে, তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল, যে সদস্য রাষ্ট্রগুলোর কি নিরাপত্তা রক্ষা করা। তাহলে জাতিসংঘ গঠনের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য ছিল সেটা কি, যে সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা এবং কি বিশ্ব শান্তি নিশ্চিত করা। তাহলে এই লক্ষ্যে 2010 সাল পর্যন্ত কি এক পরিসংখ্যানে কি দেখা যায়, এই সময়কালে কি জাতিসংঘ কি প্রায় 55টি কি শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছে এবং 15টি কি শান্তিরক্ষা বাহিনী বিভিন্ন দেশে কি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এবং এই সময়কালের মধ্যে কি প্রায় 172টি কি যুদ্ধ সম্ভাবনার কি সমস্যা, তাহলে যুদ্ধ একটা ভাব ছিল, সেই সমস্যাগুলো কি 172টা সমস্যা কি জাতিসংঘ আলোচনার মাধ্যমে সমাধান করেছে। এবং যার মধ্যে কি 80টি সমস্যা কি ছিল, বিদ্যমান দেশগুলোকে কি প্রায় যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। তাহলে প্রায় যুদ্ধ একটা অবস্থা, সেখান থেকে কি 80টি দেশকে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে কারা ছিল, ভারত পাকিস্তানের মধ্যকার কি কার্গিল সংঘর্ষ অন্যতম ছিল। এবং 2016 সাল পর্যন্ত কি শান্তি রক্ষা কার্যক্রমের সংখ্যা ছিল কত, প্রায় 60টি। তাহলে 2016 সাল পর্যন্ত কি প্রায় 60টি কার্যক্রম ছিল কি এই জাতিসংঘের কি এই বিষয়টাতে। 2016 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রম ছিল প্রায় 60টি ছিল। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এছাড়া দেখো জাতিসংঘ কত 1950 সালে কি কোরীয় সংকট, 1956 সালে কি সুয়েজ খাল সংকট, তারপর আফগানিস্তান থেকে কি সোভিয়েত সৈন্য প্রত্যাহার বিষয়, তারপর ভিয়েতনামের যুদ্ধের অবসান, ইরান ইরাক যুদ্ধ, লেবানন সংকট, তারপর কি এলসাস ভেতরে কি গৃহযুদ্ধ অবসান, বসনিয়া হার্জেগোভিনার কি সংকট ইত্যাদি বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করে দিয়েছে, করে কি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এবং বিশ্ব শান্তি রক্ষায় কি গুরুত্বপূর্ণ অবদান রাখে কি কত 2001 সালে জাতিসংঘ কি নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে প্রায় সময় প্রশ্ন আসে যে জাতিসংঘ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল, তাহলে কত সালে 2001 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাতিসংঘ। আচ্ছা, তার পরবর্তীতে দেখো আচ্ছা, এখন দেখো উপনিবেশ বিলোপ এবং কি আত্মনিয়ন্ত্রণাধিকার এবং কি গণতন্ত্র প্রতিষ্ঠা। তাহলে এই বিষয়গুলোতে জাতিসংঘ কাজ করেছে, সেগুলো কি
যে জাতিসংঘের তত্ত্বাবধানে কি বহু দেশ উপনিবেশিক শাসন থেকে কি মুক্ত হয়ে কি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি 11টি অঞ্চল কি জাতিসংঘের ওসি পরিষদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে জাতিসংঘের যে প্রধান 6টি শাখা আছে তার মধ্যে একটি কি ওসি পরিষদ। তাহলে এই ওসি পরিষদের কি অন্তর্ভুক্ত ছিল কি কত, প্রায় 11টি অঞ্চলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ওসি পরিষদের অন্তর্ভুক্ত ছিল। এর সবগুলোই কি ছিল, এর সবগুলোই স্বাধীনতা লাভ করেছে। তাহলে ওসি পরিষদের আওতাভুক্ত যে 11টি অঞ্চল ছিল সেগুলো কি পরবর্তীতে ধীরে ধীরে কি সবগুলোই স্বাধীন রাষ্ট্র হিসেবে কি প্রতিষ্ঠা লাভ করেছে। তার মধ্যে কি কোন কোন দেশ ছিল, যেমন কম্বোডিয়া, নামিবিয়া, এল সালভাদর, মোজাম্বিক, কম্বো, মিশর ইত্যাদি। এই দেশগুলো কি তখন এই ওসি পরিষদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই দেশগুলোতে কি গণতন্ত্রের উত্তরণ ঘটেছে কি জাতিসংঘের সহায়তা। তাহলে এই দেশগুলোতে কি করেছিল, জাতিসংঘ একটা সাহায্য করেছিল যাতে কি তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। সেখানে কি বলেছে, মানবাধিকার এবং কি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা কি ছিল। তাহলে দেখো 1948 সালে কত 10ই ডিসেম্বর কি হচ্ছে, মানবাধিকারের সর্বজনীন ঘোষণার পর থেকে কি জাতিসংঘ কতটি, প্রায় 80টির বেশি কি দেশের সাথে মানবাধিকার সংক্রান্ত একটি চুক্তিকে সমর্থনে কি সমর্থ হয়েছিল সম্পাদনে। তাহলে সেটি কত সালে, 1948 সালে 10ই ডিসেম্বর। এই জন্য প্রতি বছর 10ই ডিসেম্বর কি বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে কি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নির্মূলে এবং কি প্যালেস্টাইনিদেরকে স্বাধীন আবাস ভূমির দাবি প্রতিষ্ঠায় কি জাতিসংঘ সহযোগিতা করেছে। তাহলে এই কাজগুলো জাতিসংঘ করেছিল, মানবাধিকার এবং কি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি মানবাধিকার জাতিসংঘের একটা ভূমিকা ছিল। আচ্ছা, তার পরবর্তীতে দেখো আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক এবং কি সাংস্কৃতিক উন্নয়নের কি কিছু অবদান ছিল এই জাতিসংঘের। সেই বিষয়গুলো কি, যে রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে কি জাতিসংঘ অর্থনৈতিক, তারপরে কি সামাজিক এবং কি সাংস্কৃতিক ক্ষেত্রে কি ব্যাপক সাফল্য অর্জন করেছে। জাতিসংঘ তার কি সদস্য রাষ্ট্রগুলোকে কি সহায়তা করার জন্য কি প্রায় 5টি অর্থনৈতিক কমিশন, তাহলে পৃথিবীর কি জাতিসংঘের সদস্য দেশগুলোতে অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য কি প্রায় 5টি অর্থনৈতিক কমিশন গঠন করেছে। সেগুলো কি কি, ইসিএ, ইসিই, তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে কি ইসল্যাক, তারপরে এসক্যাপ এবং কি এসকাওয়া। তাহলে এই 5টা সংগঠন কি তারা কমিশন গঠন করেছিল যাতে কি এই জাতিসংঘের সদস্য দেশগুলোকে অর্থনৈতিক সমস্যাগুলো তারা দূর করতে পারে। এই সংগঠনগুলো গঠন করে কি করেছিল, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং কি ইউরোপ, পশ্চিম এশিয়া কি ইত্যাদি দেশে কি তারা সাহায্য সহযোগিতা করেছে। এছাড়াও দেখো জাতিসংঘের যে সংস্থাগুলো আছে ইউনেস্কো, তারপর হচ্ছে ইউনিসেফ, এর মাধ্যমে কি শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সহ কি বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজে কি ব্যাপক সহায়তা প্রদান করেছে। এবং কি এসব দেশের কি দরিদ্র জনগণের জন্য কি জীবনযাত্রার মান, তারপরে শিক্ষার কি হার উল্লেখযোগ্য কি হারে বেড়ে গিয়েছিল। এবং 170টির মধ্যে দেশের কি কৃষি, শিল্প, শিক্ষা খাতে কি জাতিসংঘ কি করেছিল, হাজার হাজার মিলিয়ন ডলার কি ব্যয় করে। এসব কি দেশের দরিদ্র জনগণের কি জীবনযাত্রার মান, শিক্ষার আর কি উল্লেখযোগ্য হারে কি বেড়ে গিয়েছিল জাতিসংঘের সহায়তার ফলে। তাহলে জাতিসংঘ এই বিষয়গুলোতে সাহায্য সহযোগিতা করেছিল। আচ্ছা, তারপর হচ্ছে কি শরণার্থী সমস্যার সমাধানের কার্যক্রম। তাহলে শরণার্থী সমস্যার সমাধানেও কিন্তু জাতিসংঘ কাজ করেছে। সেগুলো কি, যে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন নাম কি, ইউএনএইচসিআর। তাহলে উদ্বাস্তু বিষয়ক যে হাই কমিশন আছে সেটার সংস্থাটার নাম হচ্ছে ইউএনএইচসিআর। সেটা কত 1951 সাল থেকে কি যুদ্ধ, দুর্ভিক্ষ, হত্যার ভয়ে পলাতক, তারপরে কি কোটি কোটি লোকে কি খাদ্য দেয়, আশ্রয়, চিকিৎসা এবং কি শিক্ষা সহায়তা সহ কি প্রধান সহ এইসব উদ্বাস্তুদেরকে স্বদেশ প্রত্যাবর্তনেও সাহায্য করেছে। তাহলে যারা এই সমস্যাগুলোতে ছিল তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ কি তাদেরকে নিজ দেশে ফিরে যেতেও কি জাতিসংঘ সাহায্য করেছে। এবং 1971 সালে কি বাংলাদেশের প্রায় কি 1.25 কোটি মানুষ কোথায়, ভারতে আশ্রয় নিয়েছিল। তাহলে সেই সময়টাতে এই জাতিসংঘ কিন্তু কার্যক্রম পরিচালনা করেছিল যাতে কি এই বাংলাদেশের কি শরণার্থীদের যাতে তারা কি খাদ্য, চিকিৎসা এবং কি বস্ত্র দিতে পারে এবং কি তাদেরকে পুনরায় কি আবার দেশে ফিরিয়ে দিতে পারে, এই বিষয়গুলোতে তারা কাজ করেছিল। এছাড়া দেখো ইউরোপ এবং এশিয়ায় কি উদ্বাস্তুদের সহায়তার জন্য কি জাতিসংঘ কি ইউএনএইচসিআর যে সংস্থাটা সেটা কার্যক্রমে কত 1954 সালে এবং কত 1981 সালে কি 2বার শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়। প্রশ্ন আসে যে জাতিসংঘের কোন সংস্থাটি 2বার নোবেল পুরস্কার পেয়েছিল, তাহলে সেটা কি হবে,
UNHCR। তাহলে এই সংস্থাটি 1954 সালে একবার এবং 1981 সালে একবার, তাহলে দুইবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে পরের স্লাইডে দেখো পরিবেশ সংরক্ষণের কার্যক্রম। তাহলে পরিবেশ সংরক্ষণেও কিন্তু জাতিসংঘ কার্যক্রম পরিচালনা করে কিংবা ভূমিকা রাখে। সেগুলো কি, যে বিশ্বকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য 1972 সালে কি জাতিসংঘের তত্ত্বাবধানে কি হয়েছিল, প্রথম ধরিত্রী সম্মেলন হয়। তাহলে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে, 1972 সালে। কার সহায়তায়, জাতিসংঘের সহায়তায় হয়েছিল। এ সম্মেলনে কি ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের কি ব্যবহার নিয়ন্ত্রণে কি কার্যকর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়। এবং 1992 সালে কি ব্রাজিলের রিও ডি জেনেরো সম্মেলনে কি পৃথিবীর তাপমাত্রা প্রতিরোধ এবং কি জীববৈচিত্র্য সংরক্ষণে কি চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে এই সম্মেলনে রিও ডি জেনেরো থেকে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর দ্বারা কি সিএফসি গ্যাস উৎপাদন কি নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করা হয়। তাহলে এই সিএফসির কি ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বন কি করে, পৃথিবীর তাপমাত্রাকে ধীরে ধীরে বৃদ্ধি করে ফেলছে। এই জন্য এই গ্যাসগুলো যাতে আর উৎপাদন না হয় সেই জন্য কি সেই গ্যাসগুলো নিয়ন্ত্রণ করতে কি একটা উদ্যোগ গ্রহণ করা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তারপরে যে কার্যক্রমগুলো আছে সেগুলো কি জনসংখ্যার নিয়ন্ত্রণ এবং কি স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম, এই কাজগুলো থেকে জাতিসংঘ ভূমিকা রাখে। সেগুলো কি দেখো, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কত 1980 সালের মধ্যে কি বিশ্বকে গুটি বসন্ত মুক্ত করতে কি সক্ষম হয়েছিল। তাহলে স্বাস্থ্য সংস্থা, তাহলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংস্থাটা কি 1980 সালের মধ্যে কি বিশ্বকে গুটি বসন্ত মুক্তকে করতে সক্ষম হয়। পরবর্তীতে 2005 সালের মধ্যে কি বিশ্বকে পোলিও মুক্ত করার কি ঘোষণা দেয়। তাহলে পোলিও মুক্ত ঘোষণা করে কত 2005 সালে এবং কি সফল হয়। তাহলে বর্তমানে ইউনিসেফ এবং কি WHO কি টিকাদান কর্মসূচির কি মাধ্যমে শিশুদের যে প্রধান 6টা মারাত্মক রোগ আছে সেগুলো থেকে কি সেগুলোর কবল থেকে মুক্ত করার জন্য কি কার্যক্রম সার্থকভাবে চালিয়ে যাচ্ছে। এবং জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের ফলে কত 1960 সালের কি বিশ্বে যেখানে জন্মহার ছিল কত 6%, 2005 সালে সেটি কমে এসেছে কত 3.5%। তাহলে প্রায় অর্ধেক কমে গিয়েছে। এছাড়া কি জাতিসংঘ কি বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে কি পল্লী এলাকায় 130 কোটি লোকের জন্য কি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কি লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাহলে এগুলো ছিল কি জাতিসংঘের ভূমিকা বা জাতিসংঘের কিছু সাফল্য ছিল। ওকে, তারপর দেখো নারী অধিকার সংরক্ষণ। তাহলে নারী অধিকার সংরক্ষণে কিন্তু জাতিসংঘ কাজ করেছে। সেগুলো কি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ কি 1976 থেকে 1985 সাল পর্যন্ত কি নারী দশক পালন করে। তাহলে নারী দশক কত ছিল 1976 থেকে 1985 সালে, এই সময়টা কি নারী দশক ছিল। এছাড়া কত 1975 সাল থেকে কি কয়েক বছর পর পর কি জাতিসংঘের উদ্যোগে কি বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে প্রায় কয়েক বছর পর পর কি বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি কি জাতিসংঘের মূল সনদে কি নারী পুরুষ সমান অধিকারের কি কথাও উল্লেখ করা হয়েছে। তাহলে নারীদের কি সম্মানের সহিত তারা কি নারীর অধিকার সংরক্ষণে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে হচ্ছে জাতিসংঘ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো শ্রম অধিকার সংরক্ষণ। তাহলে শ্রম অধিকার সংরক্ষণেও এই জাতিসংঘ ভূমিকা পালন করে। সেগুলো কি, যে শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের স্বাস্থ্যের কাজে কি পরিবেশের সাথে নিশ্চিতকরণ, শিশু শ্রম বন্ধে কি 1946 সালে কি হচ্ছে জাতিসংঘ কি ILO, তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে একটা কি জাতিসংঘের অন্তর্ভুক্ত করে কি একটা সংস্থা কাজ করেছে বা একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়। সেটার কাজ কি কি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা, তাদের সুস্বাস্থ্য প্রদান করা এবং কি তাদের কি কাজের সাথে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করা এবং কি শিশু শ্রম বন্ধ করার জন্য 1946 সালে কি ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে একটা সংস্থা কি প্রতিষ্ঠা করা হয় কি এই জাতিসংঘের সাথে কাজ করা শুরু করে। এরপর দেখো মাদক দ্রব্যের অপব্যবহার এবং কি চোরাচালান রোধ করতেও কি জাতিসংঘ ভূমিকা পালন করেছে। সেগুলো কি, জাতিসংঘ তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মসূচি UNDCP, এটা হচ্ছে এই সংস্থাটা কাজ করে। সেটা কি UNDCP, এই সংস্থাটার কাজ হচ্ছে কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা। এর মাধ্যমে কি বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ এবং কি চোরাচালান রোধ করা, মাদকাসক্তদের কি পুনর্বাসন এবং কি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাহলে এই সংস্থাটা এই কাজগুলো করে থাকে। মাদকদ্রব্য উৎপাদনকারীদেরকে বিকল্প পেশাকে স্থানান্তর করাও কি এই কর্মসূচির একটা অন্তর্ভুক্ত। তাহলে এই সংস্থাটা কি এই কাজগুলো করে। ওকে,
এখন দেখো ঐতিহাসিক স্থাপনা এবং কি ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহ্য সংরক্ষণ, তাহলে এই ক্ষেত্রেও কি জাতিসংঘ ভূমিকা পালন করেছে। সেগুলো কি, জাতিসংঘ তার সংস্থার নাম কি, অঙ্গ সংস্থার নাম কি ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর মাধ্যমে কি বিশ্বের প্রাচীন ঐতিহ্য, তারপর ঐতিহাসিক স্থান স্থাপনা অনুসন্ধান করে এবং কি তার সংরক্ষণের কার্যক্রম শুরু থেকে কি চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কি ইউনেস্কো কি বিশ্বের বিভিন্ন দেশের কতটি, প্রায় 1052টি স্থানকে কি বিশ্ব ঐতিহাসিক এলাকা বা বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে কি ঘোষণা করেছে। কতটি, প্রায় 1052টি স্থানকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের কি অঙ্গ সংস্থান ইউনেস্কো সংস্থাটি। তা কি সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করেছে, যেমন কি বাংলাদেশের মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়, তারপরে কি বাগেরহাটের শাহ গম্বুজ মসজিদ, তারপরে কি খুলনার সুন্দরবন, ভারতের কি তাজমহল, মিশরের পিরামিড, তারপরে কি পেরুর হচ্ছে মাচু পিচ্চু এলাকা এবং কি ল্যাটিন আমেরিকার ইনকা বা আজটেক সভ্যতা, এই জিনিসগুলোকে তারা সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য সমস্যার সমাধান, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য সমস্যার সমাধান করার জন্য কি জাতিসংঘ ভূমিকা পালন করেছে। সেগুলো কি, জাতিসংঘ আন্তর্জাতিক বাণিজ্যের কি সমস্যাসমূহ দূর করার জন্য কি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে কি একটা সংস্থা কাজ করে। তাদের কাজ হচ্ছে উৎপাদন, বিতরণ এবং কি বিনিময় ক্ষেত্রে আন্তর্জাতিক কি সমঝোতার ক্ষেত্র প্রশস্ত করা। তাহলে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ কি, যে বাণিজ্য যে সংস্থাগুলো আছে সেগুলোর কি উৎপাদন, বিতরণ এবং কি বিনিময় ক্ষেত্রে আন্তর্জাতিক কি সমঝোতার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া। এবং কি দেখো পরবর্তীতে কি কাজ করেছে, আন্তর্জাতিক বিচারালয় স্থাপন। তাহলে এটা ছিল জাতিসংঘের একটা ভূমিকা। সেগুলো কি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমস্যাসমূহের এবং কি আইনগত প্রক্রিয়াকে সমাধান, গণহত্যা কিংবা আন্তর্জাতিক অপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের জন্য জাতিসংঘকে আন্তর্জাতিক বিচারালয় স্থাপন করেছে। তাহলে আন্তর্জাতিক বিচারালয় কি করেছে, কাজ কি, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা, গণহত্যার বিরুদ্ধে কাজ করা কিংবা আন্তর্জাতিক অপরাধ নিষ্পত্তি করা, মানবতা বিরোধী অপরাধের বিচার করা কি জাতিসংঘের এই আদালতের কাজ, এই কাজগুলো করে থাকে। তাহলে এই বিচারালয়ের এক রায় কি বাংলাদেশ কি বঙ্গোপসাগরে কি তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কাদের বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে বা মায়ানমারের কাছ থেকে। আচ্ছা, পরে দেখো পরমাণু অস্ত্র বিস্তার নিরোধ, তাহলে পরমাণু অস্ত্র বিস্তার নিরোধেও কিন্তু জাতিসংঘ কাজ করেছে। সেগুলো কি, যে জাতিসংঘ কত 1968 সালে কি NPT এবং কত 1996 সালে CTBT চুক্তি সম্পাদনের মাধ্যমে কি পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য কি কাজ করে যাচ্ছে। তাহলে এই দুইটা চুক্তির মাধ্যমে কি পরমাণু অস্ত্র নিরসন করার জন্য কি কাজ করে যাচ্ছে। এজন্য কি জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক সংস্থা নাম কি IAEA গঠনের মাধ্যমে কি জলে, স্থলে এবং আকাশে কি পারমাণবিক বিস্ফোরণকে নিষিদ্ধ করা হয়েছে। এবং 2019 সাল পর্যন্ত কি CTBT, তাহলে কি করেছিল CTBTতে কি 184টা দেশ এবং কত 2015 সাল পর্যন্ত কি NPT তে কত 191টা দেশ কি স্বাক্ষর করেছে। তাহলে এদের কার্যক্রম কি অনবরত বেড়ে চলেছে। এখন দেখো এখন বেশ কিছু কারণ আছে, সেগুলো কি, যে জাতিসংঘের বেশ কিছু ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাগুলো এখন আমরা একটু দেখবো। এতক্ষণ আমরা কি দেখলাম, জাতিসংঘের সাফল্য সমূহ। তাহলে এখন আমরা দেখব জাতিসংঘের ব্যর্থতা সমূহ। সেই ব্যর্থতাগুলো কি কি ছিল। প্রথমে দেখতে পারি কি দরিদ্রতা দূরীকরণে কি ব্যর্থতা। তাহলে পৃথিবী থেকে দরিদ্রতা দূরীকরণে কি জাতিসংঘের একটা ব্যর্থতা আছে। সেটা কি, জাতিসংঘের অধীনস্থ যে বিভিন্ন আঞ্চলিক কমিশনের মাধ্যমে কি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে কি যে ঋণদান করা হয়, সেগুলোতে কি এমন সব শর্ত জুড়ে দেওয়া হয় যে কি এইসব দেশের কি দারিদ্র দূর হওয়ার বদলে কি হচ্ছে, আরও নির্ভরশীলতা কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আজও বিশ্বের কত প্রায় 100 কোটি মানুষ কি দারিদ্র সীমার নিচে বাস করছে। এদের মধ্যে কি 1/3 কি প্রতিদিন কি এক বেলা খাদ্যের জন্য কি লড়াই করতে হয়। তাহলে দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে কি জাতিসংঘ ব্যর্থতা হয়েছে বা ব্যর্থ হয়েছে। তারপরে কি মানবাধিকার রক্ষায় ব্যর্থতা, তাহলে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কি জাতিসংঘ ব্যর্থ ছিল। সেগুলো কি, যে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কি ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, অধিকৃত কাশ্মীর, তারপরে কি মিয়ানমার, নাইজেরিয়া, সোমালিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, হার্জেগোভিনিয়া, এই দেশগুলোকে প্রতিনিধিত্ব কি হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হলেও কি জাতিসংঘ কোনো কার্যকর কি ভূমিকা পালন করতে পারছে না। এই বিষয়গুলো থেকে জাতিসংঘ কি ব্যর্থতা হয়েছে বা ব্যর্থ লাভ করেছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে বর্ণবাদ বা জাতিগত কি দাঙ্গা নিরসনে ব্যর্থতা। তাহলে
বর্ণবাদ এবং জাতিগত দাঙ্গা নিরসনকে জাতিসংঘ ব্যর্থ ছিল। সেগুলো কি, যে জাতিসংঘ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থেকে বর্ণবাদী বিদ্বেষ সম্পূর্ণকে নির্মূল করতে পারে নাই। তাহলে কোথায় কোথায়, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থেকে বর্ণবাদী বিদ্বেষ, তার মানে কি মানুষের সাদা কালো যে চেহারার বিষয়টা আছে, বর্ণবাদ আছে, এই বিষয়টাকে নিষ্পত্তি করতে পারে নাই। এমনকি কত 2013 সালে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি আদালতে কি হয়েছে, বর্ণবাদী রায় প্রদান করলে কি সে দেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়, কিন্তু জাতিসংঘ কি কোনো নিন্দা প্রস্তাব আনতে পারে নাই। এবং কি মিয়ানমার, তারপর হচ্ছে কি মিয়ানমার, চীন, চেচনিয়া, কসোভোয় কি জাতিসংঘকে দাঙ্গা নিরসনও কি জাতিসংঘ কার্যকর কি কোনো ব্যবস্থা নিতেও পারে নাই, সেখানেও কি জাতিসংঘ ব্যর্থ ছিল। তারপরে কি নিরস্ত্রীকরণ এবং কি পারমাণবিক অস্ত্র রোধে কি ব্যর্থতা। তাহলে জাতিসংঘের কত 1968 সালে কি যে এনপিটি এবং কত 96 সালেতে যে সিটিবিডি চুক্তি সম্পাদন করা হয়, সেখানে কি উদ্যোগ নিল কি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকে সিটিবিডি থেকে স্বাক্ষর না করলে কি জাতিসংঘ তাকে বাধ্য করতে পারে নাই। তাহলে জাতিসংঘের যে স্থায়ী সদস্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি এই চুক্তিগুলোতে কি তারা স্বাক্ষর করা নাই, কিন্তু জাতিসংঘ কি তাকে এই চুক্তিগুলোতে কি স্বাক্ষর করাতে তারা সক্ষম হতে পারে নাই। তার মানে কি এখানে ব্যর্থতা দেখা গিয়েছে। ফলে কি হচ্ছে, ইসরায়েল উত্তর কোরিয়াকে গোপনে কি পরমাণু অস্ত্রের অধিকারী হয় এবং কি ভারত ও পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালেও কি জাতিসংঘ এইসব বিষয়ে কি কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না। তাহলে এই দিক থেকেও কি জাতিসংঘ ব্যর্থ ছিল। তারপরে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি শান্তি রক্ষায় ব্যর্থতা। তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার ক্ষেত্রেও কিন্তু জাতিসংঘ ব্যর্থ ছিল। সেগুলো কি, যে 1948 সালে কি আরব ইসরায়েলের যুদ্ধের সময় কি জাতিসংঘ প্যালেস্টাইন এবং কি ইসরায়েলের মাঝে কি শান্তিরক্ষী বাহিনী পাঠায়, কিন্তু এই বাহিনী কি এখন পর্যন্ত কি সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তাহলে বর্তমানেও কিন্তু প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে কি যুদ্ধ চলমান আছে। তাহলে সেই বিষয়টা কি এখনো চলমান আছে। জাতিসংঘ কি এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ক্ষেত্রেও ব্যর্থ হয়ে গিয়েছে। তারপরে কি ভিয়েতনাম ট্র্যাজেডি। তাহলে ভিয়েতনাম ট্র্যাজেডিতেও কিন্তু জাতিসংঘের ব্যর্থতা আছে। সেটা কি, যে 1965 সালে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনামে কি আগ্রাসন চালায় এবং কি প্রায় 10 বছর কি সেখানে লড়াই চলে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে কি প্রায় 10 বছর একটা লড়াই চলে। এতে প্রায় কত 20 লাখেরও বেশি কি ভিয়েতনামে কি এবং 68,000-এর মতো কি মার্কিন সৈনিক নিহত হয়। জাতিসংঘ কি এই আগ্রাসনের বিরুদ্ধে কি কোনো কার্যকর ভূমিকা নিতে পারে না। তাহলে এক্ষেত্রে কি জাতিসংঘ ব্যর্থ ছিল। তারপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কি লিবিয়া, আফগানিস্তান এবং কি ইরান অভিযান। সেক্ষেত্রে কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে একক উদ্যোগে কি নিরাপত্তা পরিষদকে কি পাশ কাটিয়ে 2001 থেকে কত 2015 সালের মধ্যে কি করেছিল, ইরাক, আফগানিস্তান, লিবিয়াকে অভিযান পরিচালনা করে এবং কি সেসব দেশের কি সরকারকে উৎখাত করে দেয়। তাহলে এসব যুদ্ধের লক্ষ লক্ষ নিরীহ নারী এবং কি শিশু মৃত্যুবরণ করে, কিন্তু জাতিসংঘ কি করেছিল, এখানে নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল। জাতিসংঘ কোনো কাজ করতে পারে না, কিংবা কি জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে কি এইসব বিষয়ে থামাতে পারে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু জাতিসংঘের কি একটা ব্যর্থতা লক্ষ্য করা যায়। এখন পরবর্তীতে কি আসে, বসনিয়ায় কি শান্তি মিশনের কি ব্যর্থতা। তাহলে জাতিসংঘের জন্মের পরবর্তী কত 5 দশকের সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল, এই বসনিয়ায় তার কি শান্তিরক্ষা মিশনের কি ব্যর্থতা। তাহলে বসনিয়ার কি জাতিসংঘ বাহিনীর কি উপস্থিতিতে কি হয়েছিল, সার্বরা কি বসনিয়ার মুসলমানদের কি উপর হামলা চালিয়ে কি তাদের গণহত্যা পরিচালনা করে। তাহলে জাতিসংঘের বাহিনীর উপস্থিতিতে কিন্তু তারা কি করেছিল, গণহত্যা পরিচালনা করেছিল, কিন্তু এক্ষেত্রেও কিন্তু জাতিসংঘ কি কোনো কাজ করতে পারে নাই। তাহলে এখানেও কি ছিল, তারা ব্যর্থ ছিল। তারপর কসোভো, তারপর হচ্ছে সোমালিয়া, রুয়ান্ডা এবং কি বুরুন্ডি এবং কি জায়াতে ব্যর্থতা। সেগুলোতে কি উপরিক্ত রাষ্ট্রগুলোতে কি হয়েছিল, দিনের পর দিন কি জাতিগত দাঙ্গা, তার মানে কি জাতিগত তাদের মধ্যে একটা সংঘাত ছিল। সেই দাঙ্গাটা কি সংগঠিত হলো কি বিশেষ করে কি কসোভোতে কি মুসলিম নিধন চললেও কি জাতিসংঘ কি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে কি সক্ষম হয় নাই। তাহলে দেখো প্রায় অনেকগুলো ক্ষেত্রে কিন্তু কি জাতিসংঘ ব্যর্থ ছিল। তারপরে কি দেখতে পারি, যে লেবানন সংকট। তাহলে লেবানন সংকটেও কিন্তু জাতিসংঘ ব্যর্থ। তাই সেটা কি, যে লেবাননে কি ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার জন্য কি জাতিসংঘ কি শান্তিরক্ষা মিশন প্রেরণ করে কি তার দায়িত্ব শেষ করে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কি কোনো কার্যকর কি শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তাহলে দেখো শুধু কি করেছিল, তাহলে লেবাননে কি করেছিল, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কি করেছিল, জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে, কিন্তু পরবর্তীতে কি এই ইসরায়েলের বিরুদ্ধে কি কোনো কথা বলতে কি জাতিসংঘ কি সক্ষমতা লাভ করেনি।
তারপরে কি হচ্ছে কিউবা এবং কি বার্লিন সমস্যা। তাহলে কিউবা এবং বার্লিন সমস্যা কি হয়েছিল? 1948 সালে কি বার্লিন সমস্যা কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি সোভিয়েত ইউনিয়নের মধ্যকার কি স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটায়। তাহলে এদিকে কি 1962 সালে কি কিউবায় মিসাইল সংকট নিয়ে কি বিশ্ব বড় ধরনের কি যুদ্ধ ঝুঁকির মুখোমুখি হয়, কিন্তু জাতিসংঘ কি এই দুইটা বিষয় কি নির্বাক দর্শক এর ভূমিকা পালন করেছিল। তাহলে দেখো জাতিসংঘ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কি তারা ব্যর্থতা লাভ করেছে। আচ্ছা, তাহলে দেখো এই ছিল হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। এখানে আমরা আলোচনা করেছি কি জাতিসংঘ গঠনের ইতিহাস, অর্থাৎ 1941 সাল থেকে 1945 সাল। তাহলে 1941 সালে কী ছিল? আটলান্টিক সনদ। 1942 সালে কী ছিল? ওয়াশিংটন সম্মেলন। 1943 সালে ছিল মস্কো সম্মেলন এবং তেহরান সম্মেলন। এবং 1944 সালে কী ছিল? 1944 সালে কী ছিল? ডাম্বারটন ওকস সম্মেলন এবং কি ইয়াল্টা সম্মেলন। এবং 1945 সালে ছিল হচ্ছে তোমাদের কি বলে 1945 সালে ছিল সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে এই 5টা সম্মেলনের মাধ্যমে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তারপরে আমরা দেখেছি কি জাতিসংঘের বেশ কিছু কি ছিল সফলতা ছিল এবং কি বেশ কিছু ব্যর্থতা ছিল, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তাহলে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর কার্যক্রমগুলো আলোচনা করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকার কথা না, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই জানো যে আমাদের কি 10টা ক্লাস চলছে, সেখানে কি প্রায় তোমাদের জন্য কি 5,000 টাকার একটা প্রাইজ মানির ব্যবস্থা করা হয়েছে। তাহলে সেই 5,000 টাকা প্রাইজ মানি পেতে হলে কি অবশ্যই সে যে রুলসগুলো দেওয়া আছে সেই রুলসগুলো তোমাদের পালন করতে হবে। তাহলে আশা রাখি সকলে কি এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করো এবং কি 5,000 টাকার প্রাইজ মানিগুলো তোমরা অর্জন করতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের 26 ব্যাচের ক্লাসগুলোতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।